নমস্কার বন্ধুরা এবং বন্ধুরার সিজন টুর ফাইনাল এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি শ্যাম সুন্দর এবং আমার বন্ধু রাহুল, যার সাহায্য ছাড়া আমরা সিজন টু শুরু করার কথা ভাবতেও পারতাম না, তাকে নিয়ে উপস্থিত। হ্যালো। তো এই এপিসোডটা আমি অনেক দিন আগে থাকতেই করতে চেয়েছিলাম, বিকজ তামাশা এই যে সিনেমাটা, এটা অনেকবার আমি দেখেছিলাম এবং বিশেষ করে সেকেন্ড হাফটা, যেখানে একটা হিরোর সোল জার্নির কথা বলা হয়েছে এবং শুধু তাই নয়, মানে সিনেমাটা না ঠিক অন্যান্য 4-5টা সিনেমার মতন নয়, কোথাও একটা কিন্তু আলাদা। কেন হঠাৎ তামাশা সেটা 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 একটু দর্শক বন্ধুদের কাছে সেটাও বলতে হবে অবশ্যই বলার আছে, তার যে কারণ হচ্ছে যে দিস ইজ আজ দ্য থেকে 10th ইয়ার্স। 10th ইয়ার কমপ্লিট করছে। আমরা যখন এটা পাবলিশ করব তখন হয়তো 10 বছর আর 1-2 দিন হয়ে যাবে আর কি। তো কাইন্ড অফ, এবং যেহেতু আমরা ইমতিয়াজ আলীর কাজের দ্বারা কিছুভাবে প্রভাবিত, সেই কারণে সেটা ভালো হবে কি মন্দ হবে সেটা হয়তো আমাদের ডিসকাশন থেকে নিষ্কর্ষ হয়ে উঠে আসবে, সেটা পরবর্তী কথা। কিন্তু মূল কথা যেটা, যে আমরা যে সমস্ত ফিল্ম মেকারদের কাজ দেখতে পছন্দ করি বা দেখি, যারটা দেখতে ইচ্ছে হয়, সেটা ভালো হোক বা মন্দ হোক, তার মধ্যে ইমতিয়াজ আলী আসেন। আজ থেকে 10 বছর আগে একটি সিনেমা রিলিজ হয় তামাশা, অবশ্যই সেটা নিয়েই আমরা আলোচনা করছি। সেই সিনেমাটা না অনেক মানুষের মনে প্রভাব বিস্তার করেছিল। একটা সিনেমার কাজ হয় মূলত মানুষকে কিছুক্ষণের জন্য বাস্তব থেকে দূরে একটু সরিয়ে নিয়ে গিয়ে তাকে একটা অবাস্তব জগৎই দেখানো। তামাশা তার মধ্যে পড়ে। কিন্তু তামাশা কি একটা প্রেম কাহিনী? ঠিক নয়। তামাশা কি এইটাই ব্রডলি প্রিচ করছে যে নিজের কেরিয়ার থেকে তুমি নিজের প্যাশনের দিকে ঝোঁকো বা প্যাশনকেই ফলো করো? ঠিক তা নয়। তার কারণ হচ্ছে যে কেরিয়ার থেকে যদি তুমি প্যাশনের দিকে যেতে চাও, সেইটা নিয়ে সিনেমা অনেক তৈরি হয়েছে এবং তার মধ্যে আমি বলবো রক অন ইজ দ্য বেস্ট। বিকজ রক অনে খুব ব্যালেন্সড ওয়েতে দেখানো হয়েছে যে তুমি কেরিয়ার অ্যান্ড প্যাশন দুটোকেই ফলো করতে পারো। ঠিক আছে, তো আমি আর বিশেষ কিছু না বলে এবার মূল টপিকে আসি। তামাশা সিনেমাটাকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে বিশ্লেষণ করেছে। তার মধ্যে আমি দুটি চ্যানেলের কথা বলবো। একটি হচ্ছে ইন আদার ওয়ার্ডস, যে 3 মাস ধরে রিসার্চ করে ওই সিনেমাটিকে নিয়ে অনেক কিছু বলেছে সিন বাই সিন। আরো একটি চ্যানেল হচ্ছে লক্ষ্মাই, সরি আই মিন সিঙ্গেল হ্যান্ডেডলি তো পুরো ইমোশনালি ওই স্টোরিটাকে ব্যাখ্যা করেছে স্টোরি টেলারের মতন করে। তো এই এরা তো করেই ফেলেছে, বাট তামাশা আমাদের কাছে কিরকম সেইটা নিয়ে এই প্রথমবার আমরা আলোচনায় বসছি। আমার সঙ্গে রাহুলের সঙ্গে আমার কোভিডের সময় থেকেই একটা না সিনেমা নিয়ে খুব আলোচনা হতো এবং আমাদের এই সিনেমা নিয়ে আলোচনাটা ঘন্টার পর ঘন্টা ধরে হতো এবং সেই কারণেই কোথাও একটা আমার মাইন্ডে ছিল যে আমরা একদিন এরকম পডকাস্টও করব। তো কাইন্ড অফ বলতে পারেন যে আমার কাছে অন্তত পক্ষে তামাশা একটা ইন্সপিরেশন কোথাও না কোথাও আছে। এবার যদি বলি, তামাশা মানুষের কাছে দুরকম ভাবে এসছে। একদল একটা দলের মানুষের কাছে তামাশা খুবই ভালো একটা সিনেমা, একদল মানুষের কাছে তামাশা আদৌ ভালো সিনেমা নয়। তো আমি এই দুদল মানুষের মাঝামাঝি একটা পর্যায়ে পড়ি। ওকে, একটা পার্সপেক্টিভ থেকে দেখলে তামাশা খুব ভালো সিনেমা, আরেকটা হুম পার্সপেক্টিভ থেকে হুম, তামাশা ভালো নয়। পরে না আসছে কেন ভালো নয় সে তো সেটা তো আলোচনার মধ্যে তো অবশ্যই বোঝা আসবে। যাবে। তো ফার্স্টে আমরা একটা কাজ করি, কিন্তু ফার্স্টে আমরা যে জিনিসটা আমরা বুঝতে হ্যাঁ, পারি সেটা হুম হচ্ছে, if we look at the career graph of at the filmography of ইমতিয়াজ আলী, হুম ইমতিয়াজ আলীর শুরুর দিকের সিনেমাগুলো অনেক বেশি লাইট হার্টেড এবং হুম অনেক হুম বেশি ব্রডার সেন্সে দর্শককে হুম অ্যাকোয়ার করতে সম্ভব। কিন্তু যত তার ফিল্মোগ্রাফি এই- এগিয়েছে, ইমতিয়াজ আলী অনেকটা বেশি ইন্টেন্স ব্যাপারটাকে নিজের মুভির মধ্যে ইনকর্পোরেট করতে শুরু করেছে। হুম তো এবং তামাশার ঠিক আগে
ইমতিয়াজ আলীর মুভি ছিল রকস্টার, যেটা রকস্টার, yes. একটু তবুও মানে জেনারেল অডিয়েন্সের কাছে কিছুটা হলেও গ্রাহ্য ছিল। এবং তার আগে তো ডেফিনেটলি একটা সুপার এন্টারটেইনিং সিনেমা, অ্যান্ড বলতে পারি মানে ওটার মধ্যেও কিন্তু নট depth এক্স্যাক্টলি অনেক লার্জার ছিল। দ্যান লাইফ, মানে হুম, একটা মানে সুন্দর সম্পর্ক, মানে নর্মাল পিপল প্লাস লার্জার দ্যান লাইফের একটা মিক্সচার, জব উই মেট, এন্ড হুম, দ্যাটস ভেরি গুড। আমি আজও হুম। যেখান থেকে সিনেমাটা দেখতে শুরু করা হোক, যখনই দেখতে শুরু করা হোক, ভালো লাগে। সবাই এনজয় করবে এবং তার সবথেকে আগে বড় কথা, হুম, ইমতিয়াজ আলীর মুভি ছিল সোচা না থা, যেটা হয়তো সোজা, অনেকেই জানে না, অনেকেই হ্যাঁ, দেখেনি, কিন্তু ওটাও অনেকেই একটা দেখে। সুন্দর লাইট হার্টেড সুইট ইভেন রোমান্টিক স্টোরি। ইভেন অভয় দেওয়ালেরও বোধহয় ফার্স্ট সিনেমা। অভয় দেওয়ালের ফার্স্ট সিনেমা, হ্যাঁ, ইয়েস, ডেবিউ সিনেমা। হ্যাঁ, ইয়েস, এন্ড অভয় আচ্ছা, দেওয়াল গো অ্যাহেড। হ্যাঁ, না ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে যে যত এগিয়েছেন ইমতিয়াজ আলী, তত ওনার না বিষয়বস্তু মধ্যে একটা প্রোগ্রেশন হয়েছে। এবং যদি খুব ভালো করে দেখা যায় যে ইমতিয়াজ আলীর সিনেমা যত এগিয়েছে, তত বেশি কিন্তু যে মূল চরিত্র, তাকে ঘিরে কিন্তু বাকিটা তৈরি হচ্ছে। লাইক যদি আমি বলি, সোচা না থা তো ইটস ওকে, সোচা না থা সব থেকে বেশি লাইট হার্টেড ওনার ফিল্মোগ্রাফিতে, এবং সেখানে অন্যান্য ক্যারেক্টারদেরও স্পেস ছিল। আহ, এবং তারপরে হচ্ছে যে জব উই মেটটায় অন্যান্য ক্যারেক্টার্স দেয়ার, কিন্তু ওখানে মানে মূল ব্যাপারটা হয়েছে শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের মধ্যে। যখন আরো এগোয়, তখন কিন্তু এই যে রকস্টারে রণবীর কাপুরের স্পেসটা অনেক বেশি, নার্গিস ফাকরি কিছুটা, কিছুটা আমাদের কুমুদ মিশ্রা, অ্যান্ড তারপরে কিন্তু বাকি ক্যারেক্টার গুলো কেউ দেখতে পাবে না। লাইক ওই সিনেমাতে যে জয়দীপ এলাওয়াত অভিনয় করেছে, কিন্তু তুমি খুঁজে পাবে না, রাইট? এবং তারপরে এক্স্যাক্টলি, হ্যাঁ, তামাশা যখন আসছে, তামাশা কিন্তু ঠিক যেরকম সেই, আমরা মুন্না ভাইতে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে খুঁজতে হুম, হয়, খুঁজতে অনেকটা হয়। সেরকম। হ্যাঁ, অবশ্য এটা এরকমও বলা যেতে পারে যে জয়দীপ আহলাওয়াত তখন কেরিয়ারের শুরুতে রয়েছে, সেই কারণে একটা আননোটিসড রোলের মধ্যে রয়ে গেছে। জয়দীপ আহলাওয়াতকে খুব কম নোটিস করা গেছে ওটার মধ্যে। তারপরে আসছি আমি তামাশা। তো তামাশা যদি ভালো করে দেখি, সেখানে পীযূষ মিশ্রার রোলটা আমার মনে হয়েছে বেশি ইম্প্যাক্টফুল রাদার দ্যান দীপিকা পাড়ুকোন। এটা হয়তো ডিবেটেবল হবে, বাট আমার কাছে মনে হয় তাই, বিকজ ফাইনাল কিকটা কিন্তু রণবীর কাপুরকে ওখানে পীযূষ মিশ্রার ক্যারেক্টারটাই দেয়, যে তোমার গল্প হুম, তুমি নিজে বলবে, তুমি নিজে ডিসাইড করবে, সেটা অন্য কেউ কেন ডিসাইড করবে। ঠিক আছে, এখানে থার্ড হুইলটা হতে পারে দীপিকা পাড়ুকোন, এবং দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারের গ্রাফটা না খুব একদম একই রকম রয়ে গেছে ওটার মধ্যে, কোথাও যেন আপ অ্যান্ড ডাউন কিছু নেই। যেটুকু প্রোগ্রেশন মানে আপ ডাউন হোয়াট এভার, সেটা হচ্ছে রণবীর কাপুরের। কারণ এখানে দীপিকা পাড়ুকোনকে কিছুটা যেন একটা তারার মতন দেখানোর চেষ্টা করেছে, মানে ধ্রুব তারা, যার জন্য নামটাও দেওয়া হয়েছে তারা। এখানে হচ্ছে বেদ, তো বেদের একটা মানে কাঠিন্যও দিয়েছে ইয়ের মধ্যে, যার জন্য আমাদের মানে হিন্দু মাইথোলজিতে বলা হয় যে বেদের মধ্যে একটা কঠিন ব্যাপার রয়েছে। তো তার মধ্যে একটা কাঠিন্য বা স্টাবননেস আছে যখন সে ওই অফিসের প্রোডাক্ট ম্যানেজারের রোলটা প্লে করে। বাকি সময়টা কিন্তু বেদ আলাদা, মানে শুরুতে, জীবনের শুরুতে এবং ফাইনালি সে যা হলো, তখন কিন্তু বেদ আলাদা। এবার রাহুল বলো একটু। হ্যাঁ, বল, তোর মতো বল, যেখানে আমার মনে হবে যে আই ক্যান কিপ মাই ইনপুট, আমি বলবো। হ্যাঁ, এবার আরেকটা সিনেমা নিয়েও কথা বলার আছে, যে সিনেমাটাকে অনেক মানুষ অনেক রকম মানে কেউ ভালো বলে না। তামাশায় তবু একখানা ডিবেটেবল জায়গা রয়েছে, কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের খারাপ লাগে। এই সিনেমাটাকে প্রায় 90% মানুষ খারাপ বলে, বাট আমার নজরে কোথাও যেন শাহরুখ খানের ওটায় ওয়ান অফ দ্য বেস্ট লাইভ পারফরমেন্স আমি দেখতে পেয়েছি। যদিও তামাশায় রণবীর কাপুরকে ঘিরে যে ওয়ার্ল্ডটা বিল্ডিং করা হয়েছিল, সেই ওয়ার্ল্ডটা লোকের ইন্টারেস্ট ছিল। শাহরুখ খানের সিনেমাটায়, অর্থাৎ কিনা জব হ্যারি মেট সেজেলে একটাই বড় প্রবলেম হয়ে গেছে, শাহরুখ খানের ক্যারেক্টারটার ডেপথ মারাত্মক। সেখানে আপনি বাকি ওনার
চারধারে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে সেটা ডেপথ বিশেষ পাবেন না, রাইট? আমার মনে হয়, রাহুল কি বলবি? হ্যাঁ, মানে ইমতিয়াজ আলী, আমি যে পয়েন্টে আসছিলাম, আমি যত হুম ইমতিয়াজ আলীর ক্যারিওগ্রাফটা এগিয়েছে, ফিল্মোগ্রাফিটা, উনি হুম অনেক বেশি ক্যারেক্টারের ভিতরের ইনার কনফ্লিক্ট নিয়ে কাজটা করা, মানে হুম তার মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করেছেন। হুম আমি যদি যাও হ্যারি মেট সেজাল, আমি ইনফ্যাক্ট সবাইকে বলবো যে খারাপ লাগলেও আরেকবার দেখুন। হুম হ্যারি মেট সেজালের প্রবলেমটা হচ্ছে, আমরা আমরা সিনেমা দেখতে বসি একটা ওভারঅল গল্প, একটা ওভারঅল এক্সপিরিয়েন্স নেব বলে। হুম হ্যারি মেট সেজালে সেই প্রত্যাশাটা পূর্ণ করতে পারেনি দর্শকদের কাছে। অনেক হুম কিছু প্রশ্নের উত্তর অধরা রয়ে গেছে। হুম কিন্তু আমি যদি এক্স্যাক্টলি সেই ক্যারেক্টার দুটোকে, স্পেশালি গল্পের নায়কের ক্যারেক্টারটাকে একটু বোঝার চেষ্টা করি, সেখানে কিন্তু দেখা যাবে যে শাহরুখ খান সেই ক্যারেক্টারটাকে দুর্দান্ত পোট্রে করেছেন। আর ইয়েস, শুধু শাহরুখ অফকোর্স। খান করেছেন না, মানে মানে ইমতিয়াজ আলী সেইভাবে শাহরুখ খানকে দিয়ে করিয়ে নিয়েছেন, এবং অবভিয়াসলি করিয়ে নিয়েছে, হি ইজ দ্য অফকোর্স। গ্রেটেস্ট, মানে অল টাইম গ্রেটেস্ট অ্যাক্টর অফ, মানে ওয়ার্ল্ড সিনেমা। ইয়েস, আমায় যদি আজকে জিজ্ঞেস করা হয় যে বলিউডের সবথেকে আন্ডাররেটেড অ্যাক্টর কে বলো? আমি বলব শাহরুখ খান। কারণ অফকোর্স। অ্যাকচুয়ালি আমরা, মানে সেই অ্যাক্টর শাহরুখ খানকে আমরা বেশি দেখি না। না, সেটা ফরচুনেটলি অর আনফরচুনেটলি, আমার কাছে তো অবভিয়াসলি আনফরচুনেটলি। তো যাই হোক, আমরা মূল টপিক থেকে সরে শাহরুখ খানে চলে যাচ্ছি। মানে শাহরুখ খানে ঢুকে গেলে আমারও মানে একটু বলা বলার শেষ আছে হবে না। মানে তো ক্যারেক্টারটাকে নিয়ে। মানে না, যেটা আমারও একটু, বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, বল। না আমারও একটু শাহরুখ খানকে নিয়ে বলার ছিল। সেইটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা যে কোথাও গিয়ে প্রচন্ড পরিমাণে হেল্পলেস, যার নিজের ফ্যামিলির সঙ্গে কোনো কানেকশন নেই, যার গার্লফ্রেন্ড যাকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে, যার কেউ নিজস্ব নেই, জব যে কোনো মুহূর্তে যেতে পারে, এই রকম একটা হেল্পলেস ক্যারেক্টারকে প্লে করছে একটা বিদেশের মাটিতে একটা মানুষ পুরো একলা। এবং তার হেল্পলেসনেসটা লাস্টের দিকে খুব ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু গল্পটা এমনই ছিল যে এই গল্পটা কখনো একটা পজিটিভ এন্ডিং ডিমান্ড করে না, বা পজিটিভ এন্ডিং হয় না এই গল্পে, কিন্তু সেই গল্পে একটা পজিটিভ এন্ডিং দিয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় এই গল্পটা আরো বেশি ফেল করে গেছে। কিন্তু এইটাই যদি একটা নেগেটিভ এন্ডিং দিয়েই হতো বা বিয়োগান্তক একটা শেষ হতো, তাহলে কিন্তু এটাই লোকে মানুষ এপিক বলে বলতে শুরু করতো। এই হচ্ছে ব্যাপার। সেটা যার যার পার্সপেক্টিভ, এপিক হ্যাঁ, কখনোই এটা বলতে অবশ্যই। না। এটা এটা তখনই দর্শকের কাছে গ্রহণযোগ্য হতো যদি হুম আহ, শাহরুখ খান কেন ফ্রাস্ট্রেটেড, তার হুম গ্রামের বাড়িতে সে ফিরে যায় না কেন, এই হুম প্রশ্নগুলোর উত্তর পেতাম, তার ব্যাক স্টোরিটা হ্যাঁ, আমরা এই একটু এই দেখতে এই পেতাম, জিনিসটাই দেখায়নি তাহলে অনেক, অ্যাকচুয়ালি। তাহলে দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো। হ্যাঁ, মানে ওর বাড়ির আমি সঙ্গে যদি কানেকশনটাই সিন কোথাও বাই সিন এস্টাবলিশ দেখি, করে। আমি যদি সিন বাই সিন দেখি, হুম তাহলে বুঝতে পারবো যে, মানে সেই ক্যারেক্টার দুটোর যে, মানে প্রেম, হুম একটা একটা না বলা প্রেম তাদের মধ্যে কাজ করছিল তো। হুম মানে ইউজুয়ালি যেরকম, মানে ব্যক্ত করে দেওয়ার পর প্রেমিক প্রেমিকার ভালোবাসা তাদের, হুম তা নয়। সেই বলতে না পারা, অথচ দুজন দুজনকে এক্সপ্লোর করা, তারা কোনোদিনই রিংটা খুঁজছিল না, না। এখানে গল্পের মানে হিরোইনের ক্যারেক্টারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেজল অনুষ্কা সেজল শর্মা কখনোই রিং খুঁজছিল সেজল। না। সেজাল, হুম এক্সাক্ট। সেজাল কখনোই রিং খোঁজার জন্য ওখানে থেকে যায়নি। সেজাল হুম কখনোই রিং খুঁজছিল না। হুম সেজাল খুঁজছিল সেজালকেই। হুম তো হ্যারি খুঁজছিল সেই একটা নতুন ইন্টেনসিটি গুলো জীবন। কিন্তু মারাত্মক রকম ভাবে ধরা পড়েছে। কিন্তু হুম যার জন্য সিনেমাটা অনেক বেশি লেন্দি মনে হয়েছে, এবং মানে দর্শক সামহাউ বোর হয়েছেন, এবং অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গেছে। যাই হোক, আমরা অনেক বেশি চলে যাচ্ছি হ্যারি মেট হ্যাঁ, সেজালে। এবং এখানে আমরা দুটো যেটা নিয়ে সিনেমাকে আলোচনা ভাগ শুরু করি। করেছিলাম তামাশা, এবং এখানে হ্যাঁ। আমি বলি যে আমি কেন বললাম আমি ২ ধরনের দর্শকের মধ্যে একজন। হুম আমি যদি এজ এ ফিল্ম, মানে তামাশাকে নিয়ে বিচার করি, হুম তাহলে যে কথাগুলো এখন বলছিলাম, যে ইনটেনসিটি, হুম সেটা ইমতিয়াজ আলী ধরেছেন। ইমতিয়াজ ধরেছে। আলী তার ফিল্মোগ্রাফি যত বেড়েছে, তিনি হুম যত এস্টাবলিশড ডিরেক্টর হয়েছেন, তিনি নিজের বক্তব্য, নিজের মানে পার্সপেক্টিভ গুলো, থিংকিং গুলো, জীবন দর্শন তার সিনেমার হুম মাধ্যমে দেখাচ্ছেন।
কিন্তু সেটাই। তিনি অডিয়েন্সকে আস্তে আস্তে একটু হারাতে শুরু করেছেন। হ্যাঁ, সেটা কেন কিছুটা। বলি? হ্যাঁ, আহ, আমরা দুটো নাম আমি বলিনি যখন লাভ আজকালের আর তার পার্ট 2, যদিও ওটাকেও লাভ আজকাল হ্যাঁ হ্যাঁ লাভ বলেছি। আজকালটা আমরা মাঝখানে মিস করে গেছি। লাভ আজকালের পার্ট 2 টা অফকোর্স ওটা কিছুটা ওটা বাজে সিনেমাই। পার্ট টু ওটাকে আরো নিয়ে পরে এসছে, পার্ট টু আরো পরে এসছে। ওটা যদিও বা হ্যারি মেট লাভ সেজেল। আজকাল বোধহয় হ্যাঁ, জব উই মেট আর রকস্টারের মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি। জব উই আর মেটের যেটা পর পার্ট 2 বেরিয়েছে, পার্ট 2 হ্যাঁ টা তো এক্স্যাক্টলি। লাস্ট ওনার বেরিয়েছে। হ্যাঁ, আমার তো আমার সিনেমাটার নাম মানে আমি আমি মনে হচ্ছিল তখন কোনো একটা নাম মিস করছি, মনে পড়ে গেল। কিন্তু হ্যাঁ, কিন্তু যে জিনিসটা আমি বললাম মানে যে মানে ফিল্মোগ্রাফির সঙ্গে ওনার যে স্টোরি টেলিং এর যে চেঞ্জেসটা এসছে সেটাও লক্ষ্য করা যাবে যে আমি যদি লাভ আজকালটাকেও মানে কনসিডার করি এর মধ্যে। হুম, তো হোয়াট এভার, তামাশা হুম। নিয়ে যেটা বলছিলাম, এবার তামাশায় ফেরা যাক। হ্যাঁ। আমি এমন কিছু সিনেমা হয় যেগুলো হুম, আমি যেখান থেকে মানে দেখতে বসবো, আজকে আমি সারাদিন কাজ করে এলাম, হুম, খেতে বসেছি, টিভিটা চালালাম, আমি একজন মানে ফিল্ম লাভার, আমি সব হুম, মানে বেশিরভাগ সময় আমি সিনেমাই দেখি। তো টিভিটা চালালাম, তাতে আজ ধরুন জাবুই মেট হচ্ছে, যেখান থেকে হোক আমি বসে দেখতে শুরু করব, আমার ভালো হুম, লাগবে। জাবুই হুম। মেট কিন্তু শুধু এন্টারটেনমেন্ট নয়, সেখানেও একটা না, মানে ক্যারেক্টার গ্রাফ আছে, সেখানেও সেখানে কিছু কিন্তু ইনার মেসেজ। কারিনা কাপুরের কিন্তু ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি যথেষ্ট আজকে ডিপ। আমি তামাশা হুম, তামাশা যদি দেখতে বসি মাঝখান হুম, থেকে আমি কিছু বুঝতে পারবো না। আচ্ছা, আমার তামাশা তখনই আমি একটা ভালো সিনেমা বলতে পারবো যখন আমি তামাশা দেখার জন্য বসবো, এক্সক্লুসিভলি তার মধ্যে ঢুকে যাব। হুম, কিন্তু আমার কাছে ভালো সিনেমা সেটাই, ভালো ডিরেকশন সেটাই, যে ডিরেক্টর দর্শককে তার সিনেমার মধ্যে টেনে নেবেন। দর্শককে ফোর্সফুলি সেই সিনেমার মধ্যে ঢুকতে হবে। তো সেই জায়গা থেকে আমি যদি বিচার করি তামাশাকে কি খারাপ সিনেমা বলা যায়? খারাপ সিনেমা তামাশা কখনোই নয়। ওর মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো গুড কোয়ালিটি। কিন্তু অ্যাজ এ হোলসাম মুভি আমি তামাশাকে একটু পিছিয়েই রাখবো। কারণ দর্শকরাও ইম্পোর্টেন্ট। কাম টু ইওর পয়েন্ট। হ্যাঁ, এটা অবশ্যই যে এটা সব দর্শকের জন্য এই সিনেমাটা ছিল না, অফকোর্স নয়। কিন্তু আহ, আমার কাছে এটা কেন ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে আহ, এক তো ওই সময় আমার কিন্তু ওই সময়কার রণবীর কাপুরকে অনেক বেশি ভালো লাগতো র্যাদার দেন এখনকার রণবীর কাপুর। তার কারণ হচ্ছে যে এখন কিন্তু রণবীর কাপুরের যে রোলস গুলো হয় বা সিনেমাগুলো যেগুলো আসে, এইগুলোর অফকোর্স উনি এখন বিগ প্রজেক্টসই ভাবছেন। উনি আর এই ধরনের সোলফুল ক্যারেক্টার উনি এখন খোঁজেন না। ঠিক আছে, অ্যানিমেলে আমি আই এম সরি টু সে বাট ওনার ক্যারেক্টারের গ্রাফ আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। কিন্তু ওই সময় যখন ওয়েক আপ সিট করেছেন, যখন বরফি করছেন, যখন জগ্গা জাসুসও করছেন, কিংবা আম, এই তামাশা তো অবশ্যই, ইভেন অ্যাদিল হে মুশকিলও, ওই যে ওইটায় না রণবীর কাপুরের একটা ইজিলি যাওয়া আসা ছিল ওই ক্যারেক্টারগুলোর মধ্যে। এবং রণবীর কাপুর এগুলো যথেষ্ট ভালো ফুটিয়ে তুলতেন। আজকে তামাশাকে লোকে ভালো মুভি বা খারাপ মুভি বলতেই পারে, কিন্তু রণবীর কাপুরের অ্যাক্টিং ওটাতে যা সুন্দর ছিল, ঠিক আছে। তো সেইটা নিয়ে কারোর কোনো কিন্তু দ্বিধা নেই যে রণবীর কাপুর ভালো অ্যাক্টিং করেছে কিনা। রণবীর কাপুর ফাটিয়ে অ্যাক্টিং করেছে ওইটায়। একটা সিনেমাকে বুঝতে হবে যেখানে আমি অন্য কোনো ক্যারেক্টারকে স্পেস দিচ্ছি না, যেখানে পীয়ূষ মিশ্রা জাস্ট একটা 2 মিনিটের রোলের জন্য আসেন সেকেন্ড হাফে, এবং দীপিকা পাড়ুকোন বারবার 2 মিনিটের জন্য আসছেন বেরিয়ে যাচ্ছেন, আসছেন বেরিয়ে যাচ্ছেন, সেইখানে আর যেখানে আর কোনো বিশেষ কোনো সাপোর্টিং কাস্ট নেই, সেইখানে আমি দাঁড়িয়ে ভাবি যে রণবীর কাপুরের একার ঘাট দিয়ে একটা পুরো সেকেন্ড হাফ বার করে নিয়েছেন। এইটা আমার কাছে একটু মানে ফিল্ম মেকিং এর দিক থেকে একটু ভালো লেগেছে এই ব্যাপারটা। এবং একটা ক্যারেক্টারের যে জার্নি, তুমিও কোথাও ওই জার্নির মধ্যে ঢুকে পড়ছো, তো সেইটা আমার বেশ ভালো এটা লেগেছে। আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট আমি মানে
তখন মানে বলা হলো না, হুম মানে ওটা এদের মাথায় আসেনি। হুম তামাশা অনেক বেশি ফিল্মের থেকেও আমি যেই হুম তামাশা দেখি অনেক বেশি একটা মানে মঞ্চস্থ নাটক বলে হুম মনে হয়। ইয়েস ইয়েস ইয়েস, একদম রাইট, একদম রাইট। তার কারণ হচ্ছে, আচ্ছা মানে তামাশার আমরা যখন নাটক দেখতে বসি আমার মেন্টালিটি অন্যরকম হুম থাকে। হ্যাঁ সিনেমা দেখতে বসি আমার মেন্টালিটি অন্যরকম থাকে। কিন্তু হ্যাঁ তামাশা দেখতে বসলে হুম আমাকে মানে আমার মনে হয় যেন একটা নাটক দেখার মেন্টালিটি নিয়ে বসলে তামাশাকে অনেক বেশি বোঝা যাবে। সেটাই, মানে যার জন্য তুই দেখবি যে ফার্স্ট সিনটা যেখানে একটা রোবট আর একটা জোকারের কথোপকথন হচ্ছে, ঠিক আছে, সেইখানে মানে ওই নাটকটা দিয়ে শুরু হচ্ছে এবং সেইখানে না মানুষ ওটা তো ফিল্মের মধ্যে নাটক ছিল। কিন্তু হুম ওভারঅল বাট ফিল্মটাও ওটাও একটা যেন ইন্টিগ্রাল পার্ট। যেন একটা মঞ্চের মধ্যে মানে হওয়া মানে যেখানে ক্যারেক্টারের পারফরম্যান্সটা অনেক বেশি ইম্পোর্টেন্ট রাদার দ্যান ঠিক মানে হুম অর্গানিক ভাবে আসে না। মানে ক্যারেক্টার হুম গুলো হুম হুম অর্গানিক ভাবে আসে না। না একটা এবং ডেইলি লাইফে যেভাবে মানে আ চলাফেরার মাধ্যমে মানে মানুষ বুঝলে সেরকমটা ঠিক নয়। একটু না না বেশি না ইনটেন্স ভাবে আসে এবং হুম আ এমন প্রচুর ছোট আ মানে ইডেন জিনিসপত্র আছে যেগুলো একবার দুবার দেখলে চোখে পড়বে না বা আ না আমি মানে কাউকে ছোট অতিরিক্ত করছি না। কোনো অডিয়েন্সই ছোট নয়। প্রত্যেকের নিজস্ব পার্সপেক্টিভ হয়। কিন্তু জেনারেল অডিয়েন্স যারা এতটা ডিপে গিয়ে দেখে এক্সাক্টলি আমি তাদের কথা ভেবেই বলছিলাম যে তামাশা সেই দিক থেকে ভালো এটা সিনেমা এটা নয়। অফকোর্স, কারণ এটা আমি আমি একবার অভিমত হচ্ছি না। আমি যদি একটা সিনেমা আমি আমার সারা সপ্তাহের কাজের পরে শনিবার হুম দিন বা রোববার দিন যখন একটু হালকা মনে টাইম পাস করতে যাব, না ঠিক আছে? এইটা সিনেমা তখন নয়। তখন মানে মানে এত কিছু একজন সাধারণ দর্শক দেখবেন না। না এত ছোট পয়েন্ট আছে। এখন সেই পয়েন্ট গুলো নিয়ে কথা বলতে বসলে এই মানে অনেক পর্বটা কিছু হবে ১ ঘন্টা এটা, হ্যাঁ, ১ ঘন্টা বন্ধ হয়ে ইনফ্যাক্ট যাবে। আমি সেখানে ইনফ্যাক্ট আমি যাচ্ছি না। কিন্তু ছোট অনেক হ্যাঁ কিছু আছে। যখন সে কিন্তু আয়নার সামনে চলে যাচ্ছে সেখানে কিছু পয়েন্ট, হুম, কিছু হ্যাঁ কালার প্যালেট আ তার ডিটেইলস এ যাচ্ছি না। না হয় সেটা নিয়ে পরে একদিন আলোচনা হবে। কিন্তু হুম আমি যেটা বলতে চাইছি সাধারণ দর্শকরা দেখে না। হুম এক্ষেত্রে আমি যদি বলি যে এমন সিনেমা যেটার মধ্যে ডিপ মেসেজও আছে কিন্তু সাধারণ দর্শককেও হুক করে রাখে। এরকম হুম সিনেমা বানিয়েছেন কিন্তু রাজকুমার হিরানি। তার হ্যাঁ সিনেমাগুলো যদি সেটা আমি সেটা তো দেখি, অফকোর্স, সেটা তো অফকোর্স এই ধরনের এমন নয় যে শুধুমাত্র সিনেমা কিন্তু শুধু এন্টারটেইনমেন্ট নয়। যে আমি হুম পপকর্ন খেতে ওই মস্তি বা আ হাউসফুল 5 এর মতো একটা সিনেমা তাকে আমি ওগুলোকে এন্টারটেইনিং সিনেমা সিনেমার বলছি মধ্যে না। কনসিডারই করা উচিত নয়, ওটার মূল কনসিডারই উদ্দেশ্যটা করা হচ্ছে, উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এন্টারটেইনিং সিনেমা হচ্ছে আ পিকে রাজকুমারী বা ইডিয়ট থ্রি মুন্না ভাই ইডিয়ট। এমবিবিএস এর মতো পার্ট। হুম যেখানে আমি আউটার লেয়ারে মজা এবং একটা গল্প দেখতে পাচ্ছি। হুম কিন্তু তার ভিতরে মানে কোথাও গিয়ে মানুষের মনের মধ্যে একটা তীর চালাচ্ছেন পরিচালক। হুম আমার কাছে তো সিনেমার ন্যারেটিভ হ্যাঁ, কিন্তু এটা এবার কি যাই হয় হোক। যে এটা সিনেমা অলওয়েজ পারসন টু পারসন ভ্যারি করে। এবার এইটা না, এবার ইমতিয়াজ আলীর যেটা হয়ে যাচ্ছে যে ইমতিয়াজ আলী এত ক্যারেক্টারের ডেপথে ঢুকে যাচ্ছেন, যেখানে গিয়ে কিন্তু ম্যাটারটা হয়ে যাচ্ছে এই যে অনেক সময় দর্শকের সঙ্গে তার কানেকশনটা কেটে যাচ্ছে, এটা অফকোর্স একটা পয়েন্ট। এবং সেই কারণে উনি এবং এটা উনি এখন ওই ডিপেন্ডেন্সিটাও সরিয়ে দিচ্ছেন যে আমাকে সিনেমা হিট করাতে হবে বা কিছু। তো সেই কারণে তার সিনেমার মধ্যে ওই ফ্যাক্টর গুলো মিসিং মিসিং হয়ে যাচ্ছে, যে যে সিনেমাটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন হবে সেটা কি কারণে অ্যাট্রাকশন হবে সেই পয়েন্টটা এখন সেটা প্রায়শ উজ্জ্ব হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে দেখতে হবে, বসে বুঝতে হবে যে ইমতিয়াজ আলী এটা কেন করছে। তো যাই হোক, এই পয়েন্টটার বাইরে গিয়ে আমি এবার একটু যদি ডিসকাশন করি, যে একটা সিনেমা শুরু হচ্ছে পীযূষ মিশ্রা আর ছোট রণবীর কাপুরের একটা ডিসকাশন দিয়ে, এবং সেইটা যদি খুব ভালো করে নোটিস করা যায় যেখানে একটা গুরু পরম্পরার ব্যাপার আসছে, যদি ওখানে একটা ছবি, মানে এটা অবশ্যই ইন আদার ওয়ার্ডস থেকে আমি একটু ধার করে বলছি, যে ওখানে একটা পণ্ডিত রবিশঙ্কর এবং এই বিটলস এর একটা ছবি রয়েছে যেখানে কিনা পণ্ডিত রবিশঙ্কর শেখাচ্ছেন সে তানপুরা বাজানো। তো এই একটা সিন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে গুরু পরম্পরা ব্যাপারটা। তার এবং হ্যাঁ, এবং তুমি যদি থ্রু আউট দ্য ইয়েটা সিনেমাটা দেখো, রণবীর কাপুরের সঙ্গে কিন্তু পীযূষ মিশ্রার
কেমিস্ট্রিটা হচ্ছে গুরু পরম্পরা টাইপের, মানে ওই গল্পের দুনিয়ায় ওকে ঢুকিয়েছে কিন্তু পীযূষ মিশ্রা। এবং পীযূষ মিশ্রা এমন একটা ক্যারেক্টার যে 2 মিনিট ছাড়া ছাড়া নিজের গল্প নিজেই ভুলে যাচ্ছে, ঠিক আছে, একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পকে মিশিয়ে দিচ্ছে, এবং রণবীর কাপুর কিন্তু ওইভাবেই ওই গল্পের দুনিয়ায় ঢুকে যাচ্ছে। যার জন্য দেখবে শুরুতে চলি কাহানি বলে একটা লং টাইটেল ট্র্যাক যেটা রয়েছে, সেইখানে ওটার মধ্যে তুমি রাম সীতাকে দেখাচ্ছে, রাম সীতার ড্রেসিংটা কিন্তু দেখবে যে ওর নিজের মনের মতন, মানে সীতার হাতে একটা এরকম ট্যাটু, রামের সঙ্গে ওর ভালোবাসা রয়েছে, বা যেখানে সংযুক্তা অ্যান্ড পৃথ্বীরাজ এদের যে ক্যারেক্টার গুলো দেখাচ্ছে, পৃথ্বীরাজে ও নিজেকে দেখছে, এইরকম ভাবে ও সাজিয়েছে। এবং আমার কিন্তু রণবীর দীপিকার লাভ স্টোরিটা এমন কিছু এতে মনে হয়নি। তার কারণ হচ্ছে এটা মেন উদ্দেশ্যও ছিল না কোথাও যে রণবীর দীপিকার লাভ স্টোরিটা দেখানো। এখানে দীপিকা ইজ লাইক এ স্টার, যে ওকে গাইড করছে যে তুমি এই জগতের নয়, তুমি একটা অন্য জগতে, এবং সেই গাইডেন্সটা দিচ্ছে। এটা দীপিকা অনেক বেশি একটা অনুঘটকের কাজ করেছে এখানে। অনুঘটকের কাজ করেছে, এটা লাভ স্টোরি নয়। যারা এটা লাভ স্টোরি ভাবছে একদমই ভুল। আবার সেকেন্ডলি এবার এইখানে একখানা স্টোরি, এখানে আমার আরেকজনের অভিনয় খুব ভাল লেগেছে, যদিও তার উপস্থিতিও খুব সামান্য, জাভেদ শেখ, একজন পাকিস্তানি অ্যাক্টর। এবং ওই যে একটা স্টাবার্ননেস থাকতে হবে একটা ফাদারের মধ্যে, ওই জিনিসটাকে খুব ভালো মেনটেন করেছেন উনি। কমল এবং মিত্র, এবং মডার্ন ডে কমল মিত্র, ইয়েস, এবং যে লাস্টে প্রথমে যখন নিজের ছেলের গান গাওয়াকে পছন্দ করতো না দেয়ানে উত্তম কুমারের, এবং শেষে গিয়ে সে ফিল করতে পারলো যে হ্যাঁ এই গানই আমার ছেলের জীবন, এই গানই মানে আমার ছেলেকে মানে মন জয় করতে এবং পৃথিবী জয় করতে বলবে। সেই আর কি একটা মডার্ন ডে কমল মিত্র। যাই হোক, সেটাই। গো হেড। এবং তারপরে এই স্টাবার্ননেসের মধ্যেও একটা সফটনেস থাকে, সেটা কিন্তু জাভেদ শেখ দারুণ ফুটিয়ে তুলেছেন গোটা সিনেমার মধ্যে। মানে যেখানে ছেলে ইঞ্জিনিয়ারিং পারছে না কিন্তু তাকে ইন্সপায়ার করছে যে যাও তুমি ইঞ্জিনিয়ারিং দাও, ট্রাই করো, তোমার হবে। এবং লাস্টে যখন উনি ওই যে কেঁদে ফেলছেন নিজের ছেলের স্টোরি টেলিং শুনে, ওই জায়গাটা আমি দেখেছি, মানে তাবর তাবর যারা সিনেমা দেখে, যারা প্রচুর সিনেমাও দেখে, তারাও তাদের কোথাও কোথাও গিয়ে চোখ নরম হয়ে গেছে, কোথাও না কোথাও তাদের চোখে জল এসছে ওই সিনটায়। সেইটাই আমি বলতে চাই যে অত ছোট রোল একটা দেওয়া হয়েছে জাভেদ শেখকে, কিন্তু তিনি খুব ভালো ফুটিয়ে তুলেছেন। আর বেশি পাকিস্তানিদের প্রশংসা করবো না, যাই হোক। তারপরে আসছে যে হ্যাঁ, সেই আমরা কোথাও গিয়ে যেন হ্যাঁ মানুষ ব্যাপারটা থেকে অনেক হ্যাঁ বেশি ইয়ে হয়ে পড়ছি আর কি, যাই হোক ওটা নিজেদের আইডেন্টিটিটা অনেক ক্ষুদ্র করে ফেলছি। কিন্তু আর্ট তো বর্ডার মানে না, সেটা এই সিনেমাতে বোঝা যায়। এবং উনি একজন মানে বাবার চরিত্র খুব ভালো অভিনয় করেছেন, ব্যাস এর থেকে আর বেশি কিছু বলবো না। তারপরে আসছি যে ইশতিয়াক খান যেটুকু জায়গা পেয়েছেন ভালো করেছেন, এবং বিবেক মুশরান যার কথা বলা হচ্ছে, এই যে বসের ক্যারেক্টারটা উনি প্লে করেছেন, এইটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। যদিও একটা সিন অনেকেই বুঝতে পারবেন না, সেটা হচ্ছে লাস্ট বিবেক মুশরানের সঙ্গে যখন রণবীর কাপুরের একটা কাইন্ড অফ ওই সিনটা হচ্ছে, যেখানে রণবীর কাপুরকে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে, ওই জায়গাটা, ওই সিনটা না অনেকের কাছে নট আন্ডারস্ট্যান্ডেবল। আমি নিজেও জানতে চাই আমি দর্শক বন্ধুদের কাছে যে আপনারা ওইটা থেকে কি কিরকম ভাবে কি বুঝতে পারছেন, যদি আমাদেরকে জানান, হয়তো আমরা কোথাও মিস করছি কিছু। আর সত্যি কথা বলতে কি, যে যারা ভাবছেন যে তামাশা, এটা নিয়ে এবার যত বলতে থাকবো, সত্যি কথা বলতে কি তত আরো বাড়তে থাকবে বিষয়টা, কিন্তু আমরা আমাদের মন থেকে যতটা পেরেছি আমরা বলার চেষ্টা করেছি। এবার রাহুলকেও বলবো, রাহুলের কি মানে তোমার কি আত্ম উপলব্ধি আছে এই সিনেমাটা নিয়ে, একটু এই দর্শকের আমি পয়েন্ট। আমার যা উপলব্ধি আছে সবই বলে দিয়েছি। হুম, আত্ম উপলব্ধি যদি বলি, মানে অবভিয়াসলি যদি মানে নিতে হয় এটা থেকে এখানে 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 ব্যাপারটা হচ্ছে হিরো যে আমাদের মূল প্রোটাগনিস্ট রণবীর কাপুর, হুম বেদ, হুম সে তার আইডেন্টিটিটাকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করার গল্প এটা। হুম তার মানে তার ভিতরের যে ডাকটা, সেই সারাটা মানে রিয়েল, মানে ভিতর থেকে বাইরে আসার গল্প।
হুম আমি যদি এক লাইনে প্লটটাকে মানে ডেসক্রাইব করতে চাই, দিস ইজ দ্য আমার কাছে বেস্ট। আমার কাছে এটা যেমন একটা হচ্ছে যে মাইন্ড বডি অ্যান্ড সোলের সিঙ্ক হওয়ার একটা গল্প কোথাও, যে তুমি ফিজিক্যালি কোথাও একটা জায়গায় রয়েছো, তোমার মাইন্ড অন্য জায়গায়, তোমার সোল অন্য জায়গায়, তো এই তিনটেকে কোথাও সিঙ্ক করাও দরকার আছে, সেইটা আমার মনে হয়েছিল। এবং অফকোর্স এই আমাদের আরেকটা জিনিস রয়েছে যেটাকে খুব সুন্দরভাবে, খুব উজ্জ্বলভাবে রয়েছে জিনিসটা, যে ভারতবর্ষ হচ্ছে গল্পের দেশ, ঠিক আছে? আমাদের এখানে যাবতীয় আমাদের মাইথোলজি যদি দেখা যায়, যে দুটো লোকের কনভারসেশন, এখানে পীযূষ মিশ্রা অ্যান্ড রণবীর কাপুরের কনভারসেশনটা হচ্ছে সেই কারণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে পীযূষ মিশ্রার রোলটা কম ইম্পর্টেন্ট, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু যদিও কম সময় পেয়েছে। তো এইখানে আমাদের যাবতীয় যা ইন্ডিয়ান মাইথোলজিস রয়েছে, তাতে কিন্তু দুটো মানুষেরই কনভারসেশন রয়েছে, দুজন লোক কথা বলছে এবং একটা ঘটনাকে ডেসক্রাইব করছে, এবং সেইখানে ডেটা নয়, সেখানে মেন জিনিসটা বলছে তুমি এর সারমর্মটাকে গ্রহণ করো, যেটা আজকের দিনে মানুষ যে কোনো ধর্মীয় গ্রন্থ পড়লে সেইখান থেকে বাস্তবতাটা খুঁজে বার করার চেষ্টা করে, যেটা কিন্তু বারণ করা হয়, যেখানে বলা হয় যে তুমি গ্রন্থটা পড়ছো, গ্রন্থের থেকে তুমি সারমর্মটা নাও। তো এইখানে এইটাই হচ্ছে কোথাও একটা মেন, যে তুমি জীবনের সারটা নেওয়ার চেষ্টা করো। এইটাই তামাশা কোথাও হয়তো বলছে, এবং সেই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাও, এটাও একটা পয়েন্ট, কিন্তু জাস্ট একটা পয়েন্ট হিসেবে বললাম। এবার আর যদি বলি, তো আমি এটাই বলতে পারি যে আর আমার বিশেষ কিছু বলার নেই অ্যাকচুয়ালি, অনেক কিছুই বললাম। আমাদের এই যে আমার এবং রাহুলের এই যে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে এরকম ধরনের সিনেমাকে ডিকোড করে কিছু একটা যদি বলা যায়, আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আর যদিও আমরা খুব বেশি মানে না, ডিকোড আমরা করে খুব উঠতে পারিনি, মানে বাস্তবতা নিয়ে আমরা বোঝা অ্যাকচুয়ালি ডিকোড করার জন্য না, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি খুব একটা ক্যামেরার সামনে আসতে চাইও না, এই শ্যামসুন্দরী আমায় মানে টেনে এই টেনে আনলো। মানুষটি, এই মানুষটি যিনি আমাকে বারবার ক্যামেরার সামনে আসতে বাধ্য করেন, এই মানুষটি নিজেই ক্যামেরার সামনে আসতে জানে, আসতে চান না, কেন আমি জানি না, ঠিক আছে? এবং অলদো হি মোর হ্যাজ অফ এ আমরা ফিল্ম ভালোবাসি, ফিল্ম নিয়ে ডিসকাস করতে ভালোবাসি, হ্যাঁ, তো আজকে এইটাই একটু হচ্ছে আপনাদের মেন সামনে কথা, যে করলাম এই আমার আর হচ্ছে। রাহুলের সিনেমা নিয়ে ডিসকাশন করতে খুব ভালো লাগে। তো ভবিষ্যতেও আমরা আসবো যদি এইরকম ধরনের এপিসোড হ্যাঁ, যদি আপনাদের, আমাদের ডিসকাশনের মধ্যে আপনারা উড লাইক টু বি আ হ্যাঁ, পার্ট, এবং তামাশা জানান নিয়ে আমরা অনেক অবশ্যই। পয়েন্টই মিস করে থাকবো হয়তো, তো সেগুলো আপনারা কমেন্টে দিতে পারেন, যে এই পয়েন্টগুলো তোমরা নিয়ে আলোচনা করতে পারতে বা করতে পারো, এবং আর কোনো সিনেমা নিয়ে অবশ্যই বলবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতন আমরা সেই সিনেমাটাকে ডিকোড করার চেষ্টা করব। আর আর কি আর বলার আছে কিছু না রাহুল? আপাতত, না আর ঠিক এটাই আছে, বলার আছে তো যে অবশ্যই আমার ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই, ভালো আর থাকবেন একটা সবাই। আমাদের যুবক বন্ধুরা নিয়েও একটা কথা বলার আছে ছোট্ট করে। তো আমরাও প্যাশন ফলো করছি, আমাদের প্রফেশনকে সাইডে রেখে প্রফেশন করছি, অবশ্যই প্রফেশনটা জরুরি, এবং তামাশা কিন্তু কোথাও এটা বলেনি আপনাকে যে আপনি আপনার প্রফেশন ছেড়ে দিয়ে প্যাশনে চলে আসুন। অলদো ওখানে হিরো করেছে এরকম কাজ, বাট ওখানে হচ্ছে নিজের সোলকে খোঁজার চেষ্টা করুন। তো আমরাও নিজেদের সোলকে খোঁজার চেষ্টা করছি, অনেক হ্যাঁ, গাধা এক্সাক্টলি, রিপোর্ট। মানে আপনার যেটা ভালো লাগে আপনার, হুম মানে ওখানে এরম ভাবে দেখিয়েছে কর্পোরেট কালচারকে একটু বোকা বোকা ভাবে রিপ্রেজেন্ট করেছে ঠিকই, হুম হুম কিন্তু দোজ হু ফাইন্ডস কর্পোরেট মানে তার সেই কাজটাই ইফ ফান টু হিম অর হার, তার হ্যাঁ, সেটাই ভালো লাগে, এটা সেটাই এটা দেখবে। এটা কিন্তু ওই জন্যই এটা আমি সিনেমার বলেছিলাম। ন্যারেটিভ, এটা হ্যাঁ, এটা রকনে কিন্তু অনেক বেটার এবং সিনেমার প্র্যাকটিক্যাল ন্যারেটিভ। ওয়েতে দেখানো মানে হয়েছে, যে ওইভাবে দেখিয়েছে, মানে কখনোই এটা নয় যে মানে কর্পোরেট ছেড়ে দিয়ে মানে বেরিয়ে কাজ যাওয়া মানেই উচিত। এরকম যে সকালবেলা দাঁত মেজে ছুটতে হচ্ছে, না, তাকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, মানে সেটা একটা বোরিং কাজ at না least my কখনোই। colleagues are very supportive, I think they will like this video। তো যাই হোক, তো তো এবার সেকেন্ড সিজন শেষ করছি। সেকেন্ড সিজনেও অনেক ঝামেলা, অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে এই বছরটা অতিবাহিত করতে হয়েছে, এবং আপনাদের সামনে আমরা আমাদের পডকাস্ট গুলো আনতে পেরেছি, এবং আপনাদের আশীর্বাদেই আমাদের কাছে কিছু কন্টেন্ট রেডিও আছে, যেগুলো আমরা আমাদের সিজন 3 তে আনবো। এবং মিড, এই যে মাঝখানে যে ডিসেম্বর মাসটা আছে,
তো আমাদের ইচ্ছে আছে যে আমাদের এই পুরনো সমস্ত পডকাস্টের ক্লিপিংসগুলো আমরা রিলিজ করি, সো দ্যাট আপনারা এনজয় করতে পারেন ছোট ছোট আকারে। এবং আর বিশেষ কিছু নয়, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সিজন 3-তে 2026-এ নতুনভাবে, এবং অনেক চমক আছে, মানে আই মাস্ট সে। অ্যান্ড আর কিছু না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন, সো দ্যাট আমরা মোটিভেট হই। আমরা বেদবর্ধন সাহানি না হতে পারি, কিন্তু আমরা আমাদের মতন করে এবং বন্ধুরাকেই একটু তৈরি করি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, বাই। বাই।